হ্যালো স্টুডেন্টস, আমরা একমাত্রিক গতির লাস্ট পার্টে চলে এসেছি। এই পার্টে আমরা আর কিছু নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব, কারণ আগে দুটো পার্টে আমরা কিছু নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে লাস্ট পার্ট। তো সবচেয়ে প্রথম যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে নিউমেরিক্যাল গুলো করার সময় ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন অনেকটাই থাকে, তোমরা দেখেছো। তো সেই ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন আরো কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবচেয়ে প্রথম তোমাদের এরকম টাইপের অঙ্ক অনেক সময় যে এবং নিতে দেখা গেছে, যেখানে ডিসপ্লেসমেন্টটা দেওয়া থাকবে একটা এক্সপ্রেশন, যেমন p by q 1 minus e to the power minus qt, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। এইবারে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু থাকবে না যে ভেলোসিটি বের করে দাও কি অ্যাক্সেলারেশন বের করে দাও। তোমাদের কি হবে, কিছু অপশন দেওয়া থাকবে। the velocity of the particle at t auto, the acceleration of the particle at t auto, এরকম ডিফারেন্ট অপশন দেওয়া থাকবে এবিসিডি করে। একটা কিংবা দুটো কিংবা তিনটে অপশনও ঠিক থাকতে পারে। আমি জাস্ট একটা एग्जांपल তোমাদের দিচ্ছি। এখানে যেরকম অপশনগুলো অনেকগুলো রয়েছে, the velocity and acceleration of the particle at t equals to 0 are this at t equals to 1 by q, এটা মান লেখা রয়েছে, at t tends to infinity। তাহলে যতই যাই অপশন দেওয়া থাকুক না কেন, যেহেতু মূলত ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন জিজ্ঞেস করেছে, তো তোমাদের কাজ থাকবে যে যেরকম এক্সপ্রেশন হোক, সে এক্সপোনেনশিয়াল হোক, সে লগারিদমিক হোক, ট্রিগনোমেট্রিক্যাল হোক, কি অ্যালজেব্রিক হোক না, প্রথম হচ্ছে ভেলোসিটি তোমরা অবলম্বন করে বের করবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে এখানে দেখতেই পাচ্ছ আমরা কি পাবো, p by q, একটা মাইনাস আর এখানে মাইনাস, তার মানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস qt, আর এখান থেকে একটা q আসবে, তাহলে সেই qটা আসবে, তখন আলটিমেট p e টু দি পাওয়ার মাইনাস qt। তাহলে এখান থেকে q কেটে গেল। অ্যাক্সেলারেশন বের করে নেবে। তারপর মানে আমি একটা টাইপ আলোচনা করছি যাতে করে তোমরা অন্য নিউমেরিক্যালস করতে পারবে। এখান থেকে যখন অ্যাক্সেলারেশন বের করবে তখন একটা মাইনাস আসছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস qt, আর মাইনাস q তো নেমে গেছে। এইবারে তোমরা কি করবে, অপশনগুলো দেখবে, অপশনে কি কি চেয়েছে। যেরকম ধরো কিছু অপশনে t0, t tends to infinity, কিছু ক্ষেত্রে আবার t equals to 1 by q, এরকম ডিফারেন্ট অপশন থাকে। এই অপশনগুলো তোমাদের দেখতে হবে। অপশনগুলো দেখে সেখান থেকে অ্যানসার গুলো ফাইন্ড আউট করতে হবে কোন অপশনগুলোর সাথে ম্যাচ করছে। যেরকম একটা एग्जांपल দেখাচ্ছি, সাপোজ t equals to 0 তে বের করতে হবে। তাহলে এখানে আমি t equals to 0 বসালাম, তাহলে কত পাচ্ছি t, কেন e টু দি পাওয়ার 0 আসছে, সে -0 + 0 যাই হোক 1 ই হয়। আবার ধরো t tends to infinity কোন প্রশ্ন দেওয়া হয়েছে, তাহলে এই ভ্যালুটা তখন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। কেন e টু দি পাওয়ার -infinity, e টু দি পাওয়ার -infinity মানে আলটিমেটলি 0। একই ভাবে ধরো t equals to 1 by q, এখানে কিংবা এখানে বসাতে দিয়েছে, তাহলে বুঝতে পারছো এরকম একটা এক্সপ্রেশন আসছে, e টু দি পাওয়ার 1 by q কেটে গেল, তাহলে 1 by e, তার মানে এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। সে যাই উত্তর বেরোক না কেন, তোমরা অপশনগুলো চেক করবে, সেখানে যে অপশনের সাথে ম্যাচ করবে, সেই 11 অ্যানুয়াল এক্সামিনেশনও যদি হয়, সেইটা তোমরা এন্ট্রান্স থাকলে গোল করতে হবে, আর 11 থাকলে সেটা তুলে দিতে হবে খাতায়। তাহলে এই টাইপের অঙ্কগুলো যতগুলো বই তোমাদের কাছে রয়েছে এক্সারসাইজে, সেখান থেকে অঙ্ক ফাইন্ড আউট করে তোমরা করবে। নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা অ্যানালিটিক্যালি প্রশ্ন। বলছে the area under the velocity time graph of a moving particle between any two instants is a measure of its velocity, acceleration, displacement, work done। একদমই সহজ, কারণ হচ্ছে ভেলোসিটি আর টাইম গ্রাফ যদি কেউ দিয়ে থাকে, ভেলোসিটি টাইম গ্রাফ, তাহলে এইখানে বুঝতেই পারছো যে এরকমই গ্রাফটা দেখতে হোক না কেন, আমাদের মূল যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমরা এইখানে যেরকমই ছবি থাকুক না কেন দেখতে, সে এরকম যেরকমই থাকুক না কেন, বদ্ধ যে ক্ষেত্রফলটা হবে সেটা স্বাভাবিক y অক্ষ বরাবর মান আর x অক্ষ বরাবর মানের গুণফল। তাহলে v ইনটু t, এই v ইনটু t মানে বুঝতেই পারছো কি দেবে, s দেবে। কারণ আমরা পড়েছি সরণ সমান বেগ ইনটু সময়, অথবা বেগ সমান সরণ বাই সময়। তাহলে কি দিচ্ছে, সরণ দিচ্ছে। তাহলে একটা অপশন ছিল অপশন সি, ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা সরাসরি আমরা করতে পারছি, কোনো গাণিতিক কোনো প্রয়োগের প্রয়োজন নেই। আমরা এবারে নেক্সট যে প্রশ্ন, এবার যেটা নেক্সট প্রশ্ন, সেখানে কি থাকবে না,
তোমাদের কিছু প্রশ্নতে কিছু বলা থাকবে না, সেখানে চারটে অপশন থাকবে, সেই চারটে অপশনে চার রকমের ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশন থেকে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। আমি প্রশ্নটা পড়ছি, একটা টাইপ, তাহলে বুঝতে পারবে। বলছে which of the following equations does represent the motion of a body with uniform acceleration? চারটে এরকম ইকুয়েশন দিয়েছে, আমি ইকুয়েশনগুলো লিখে দিচ্ছি। pt plus qt square, p q এগুলো কনস্ট্যান্ট, আর y equals to p plus q tq। এখানে দেখো চারটে অপশন রয়েছে a b c d করে। এবার জিজ্ঞেস করেছে এদের মধ্যে কোন সমীকরণটি ইউনিফর্ম অ্যাসেলারেশন, সুষম ত্বরণ নিয়ে যাচ্ছে, তার গতিকে প্রকাশ করছে। এটা আমরা কিভাবে করব? না দেখো এইখানে যতগুলো অপশন রয়েছে, একটা নিয়ম হচ্ছে চারটেকেই অবকলন করা দুবার করে, তাহলে ত্বরণ পাবো, মানে এটা করা d2y বাই dt স্কয়ার বের করা। এটা হচ্ছে একটা মৌলিক কাজ বলতে গেলে। কিন্তু আমি যদি এন্ট্রান্সে প্রত্যেককে দুবার দুবার করে অবকলন করতে থাকি, তাহলে অনেকটা টাইম লস হবে। এই জন্য দেখো কয়েকটা মুখেই আইডিয়া করা যায় যে এগুলো হবে না। যেমন ধরো এইটা দুবার অবকলন করলে শূন্য হয়ে যাচ্ছে, আমাদের ধ্রুবক চাই, শূন্য তো চাই না, তাহলে এটা করার দরকার নেই। এইটার সম্ভাবনা রয়েছে, এটার সম্ভাবনা একদমই নয়, কারণ হচ্ছে এটা নন ইউনিফর্ম, কারণ টি একটা শেষে রয়ে যাচ্ছে, এর ক্ষেত্রেও টি রয়ে যাচ্ছে, তাহলে সম্ভাবনা বেশি হচ্ছে এই অপশনটা। আমরা চেক করে নেওয়া যাক। v equals to dy by dt, তাহলে পাওয়া গেল 2qt। a equals to dv by dt, সেখান থেকে পাওয়া গেল 2q। দেখো দুই ধ্রুবক q ধ্রুবক, তাহলে টোটাল রাশিটাই ধ্রুবক, এখান থেকে বলা যেতে পারে ত্বরণ ধ্রুবক। তাহলে আমাদের অপশন হবে অপশন বি। পরের প্রশ্ন, যেখানে জিজ্ঞেস করা হয়েছে যে একটা ইকুয়েশন দিয়েছে x equals to root over t plus a, যেখানে k হচ্ছে ধ্রুবক। এবার জিজ্ঞেস করা হয়েছে, এখানেও ডাইরেক্টলি কিছু জিজ্ঞেস করা হয়নি, এরকম অনেক প্রশ্ন এন্ট্রান্সে থাকে যে নিচের চারটি অপশনের মধ্যে কোনগুলি ঠিক, মানে এর ভিত্তিতে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা থাকবে অপশন ওয়াইজ। যেরকম ধরো এখানে অপশনে বলেছে velocity is inversely proportional to time, acceleration is proportional to time, acceleration is constant, acceleration is inversely proportional to time। তা কোনটা ঠিক হবে? তোমাদের সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে, যেহেতু অপশনগুলো বেগ এবং ত্বরণ সম্মিলিত রয়েছে, তাহলে বেগ এবং ত্বরণ বের করে নেওয়া, সেখান থেকে তোমরা সিদ্ধান্ত নেবে যে কোন অপশনগুলো ঠিক কিংবা কোনগুলি ঠিক। এখান থেকে আমরা প্রথমত উভয় পক্ষকে স্কয়ার করলাম, তাহলে এরকম একটা পাবো। তারপরে বেগ বের করব আর ত্বরণ বের করব, তাহলে এখানে দেখতেই পাচ্ছি আমরা কি পেলাম। পরের বার যখনই করব তখন শুধু একটা 2 পেলাম, কারণ এটা ধ্রুবক পদ আছে। তাহলে দেখো ত্বরণ তোমাদের সুষম কিংবা ফিক্স যে, সেটা প্রুফ হয়ে যাচ্ছে। তার মানে যে অপশনে রয়েছে, যেরকম অপশন সি তে রয়েছে অ্যাসেলারেশন ইজ কনস্ট্যান্ট, তাহলে ত্বরণ হচ্ছে ধ্রুবক, সেটা কিন্তু সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারি। আমরা এবারে নেক্সট প্রশ্নের দিকে যাই, যেখানে সরলের একটা রাশিমালা দেওয়া থাকে, এরকম কিছু একটা। এরকম অনেক অঙ্ক বিভিন্ন বইতে রয়েছে, টেক্সট বইতেও রয়েছে, এন্ট্রান্সেও রয়েছে, কোশ্চেন ব্যাংকেও রয়েছে, তোমরা ফাইন্ড আউট করে করলেই প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে x equals to minus 2t square plus 20t plus 3 বলেছে how long does the body take to come to rest? কত সময় লাগবে বস্তুটি স্থির অবস্থায় আসতে? বস্তুটি স্থির অবস্থায় আসা মানে কি? তার বেগ 0। তাহলে প্রথমে তোমরা বেগ বের করে নেবে। তাহলে কত আসছে? পরেরটা তো 0 হয়ে গেল, তাহলে এইটা 0। তাহলে 0 মানে আমি এখান থেকে দেখতেই পাচ্ছি, যদি আমি কমনও নিয়ে নিই, নিশ্চিত কোন অপশন 5 সেকেন্ড বলে থাকবে। অপশন বি তে রয়েছে 5 সেকেন্ড। দেখো কত সহজে করতে পারছি। ত্বরণ 0 করে কিছু লাভ হবে না, কিন্তু বেগ 0 করতে হবে। গতিশীল ছিল, স্থির হলো, তখনই গিয়ে স্থির অবস্থায় পৌঁছালো। তো এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, সেখানে কি থাকে না, আমি এর টাইপটা বলছি, কিছু একটা ইকুয়েশন দেওয়া থাকবে, x সময়ের উপরে নির্ভর করছে, সেখানে কিছু ধ্রুবক পদ থাকবে। সেই সমীকরণ, একটা সমীকরণ দিচ্ছি एग्जांपल, x equals to pt plus qt square minus rtq। বলছে where pq and r are constant and x is the displacement of the particle which is related with time।
তাহলে x t এর উপরে নির্ভরশীল আর যেখানে p q r হচ্ছে ধ্রুবক। বলছে find the velocity of the particle when its acceleration is 0। তো এই জাতীয় প্রশ্ন করার সময় আমি তোমাদের সেকেন্ড ভিডিওতে এর নিউমেরিক্যাল পার্টের সেকেন্ড ভিডিওতে সেখানে বলেছিলাম যেটা 0 বলবে সেটা আগে করতে হবে। মানে প্রথমে বেগ বের করতে হবে। প্রশ্নে বলেছে ত্বরণ নির্ণয় করো যখন বেগ 0। তাহলে প্রথমে আমরা বেগ নির্ণয় করব অবকলন করে। এখানে সরি নেক্সট কাজ কি আমাদের এইটাকে 0 করা। এইখানে প্রশ্নতে দেখো বলা রয়েছে, কোথায় গেল, হ্যাঁ প্রশ্নতে এখানে দেখো বলা রয়েছে displacement of the particle related to time pt plus qt square minus rt cube, find the velocity of the particle when its acceleration is 0। আমার প্রশ্নটা বলতে ভুল হয়েছে, বেগ নির্ণয় করতে বলেছে যখন ত্বরণ 0, বেগ 0 নয় কিন্তু। তাহলে আমরা আবার অবকলন করব ত্বরণ বের করার জন্য। তাহলে এটা 0 2q minus 6rt, ত্বরণ 0 বলেছে তো 0 বললাম। তাহলে এখান থেকে 6rt equals to 2q, তাহলে 2q by 6r, তাহলে q by 3r। এই সময়টা পাওয়া গেছে যখন ত্বরণ 0 হচ্ছে, অত সময় বাদে ত্বরণ 0 হচ্ছে। আমাদের প্রশ্ন করা হয়েছে বেগ নির্ণয় করতে হবে যখন ত্বরণ 0। তাহলে বেগের রাশিমালার কাছে যাব। এই টাইপের অঙ্ক অনেকগুলো রয়েছে, মক টেস্টও রয়েছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যত করবে তত কিন্তু প্র্যাকটিসটা বাড়বে, তত কিন্তু নাম্বার তুলতে সুবিধা হবে। এইখানে শুধুমাত্র সমাধান করা, যা বেরোবে উত্তর সেটাই হচ্ছে কোনো না কোনো অপশনের সাথে ম্যাচ করবে। মাইনাস এখান থেকে দেখতেই পাচ্ছ 3r থাকছে একটা, এখানেও দেখতে পাচ্ছ তোমরা 3r। দেখা যাক কোন অপশন আছে কিনা। অপশন সি মিলছে। জাস্ট ক্যালকুলেশন যেন ঠিকঠাক হয়, কোনো সামান্য একটা ডিফারেন্সিয়েশন কিংবা কোনো ইন্টিগ্রেশন অঙ্ক থাকলে সামান্য ইন্টিগ্রেশন একটু ভুল হলে কিন্তু অপশন ম্যাচ করবে না। এই জন্য তাড়াহুড়ো না করে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করবে। পরের প্রশ্নের দিকে আলোচনায় যাওয়া যাক। এখানে পরের প্রশ্নতে বলা হয়েছে যে একটা ইকুয়েশন xy আলাদা করে দেওয়া হয়েছে। এটা মুছে বলছি, এই টাইপের অঙ্ক আমাদের 11 এ এন্ট্রান্সেও খুব গুরুত্বপূর্ণ, যেখানে দুটো সমীকরণ থাকবে কিংবা তিনটে সমীকরণ থাকবে। এই প্রশ্নে অবশ্য দুটো রয়েছে, x equals to 3t square and y equals to 4t square। এই প্রশ্নটা পড়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। A body moves in a plane so that the displacement along x and y axis, তার মানে এটা প্লেনে আছে, যদি স্পেসে হতো তাহলে এটা z এর মানও দেওয়া থাকতো। x equals to 3t square and y equals to 4t square, then what is the velocity of the particle? তাহলে সেই বডি কিংবা পার্টিকেলের গতিবেগ চাইছে, কিন্তু আমরা কি করতাম, যখনই গতিবেগ বের করতে বলা হতো অবকলন করে দিতাম, যেহেতু t এর উপরে ডিপেন্ডেন্স থাকবে। কিন্তু এখানে দুটো রয়েছে, তাহলে প্রথমে এটা ভাবতে হবে তোমাদের যে প্লেনে ভেক্টর অধ্যায়তে নিশ্চয়ই তোমাদের মনে আছে, পড়েছো। প্লেনে বেগ ভেক্টরের সাথে দুটো উপাংশ, একটা x বরাবর একটা y বরাবর, তাহলে একটাকে আমি vx একটা vy ধরলাম, তাহলে আমাকে vx আলাদা করে বের করে নিতে হবে। নেক্সট হচ্ছে vy আলাদা করে বের করে নিতে হবে। তাহলে dx বাই dt কত হচ্ছে এখান থেকে 60, আর dy বাই dt কত হচ্ছে 80। t এর মান দেওয়া নেই, অনেক অঙ্কতে t এর মান দেওয়া থাকে, তো তখন t এর মান বসিয়ে নেবে তোমরা। আমি একটা অঙ্ক বেছে রেখেছি, আলোচনা করব একটু পরে। তাহলে যখন তোমরা এরকম মান বের করে নিলে এইগুলোকে এখানে বসাতে হবে। তাহলে i 60, তারপর j 80, v এর মান বের করতে বলেছে, তার মানে mod v। তাহলে mod v হলে কত আসছে, স্কয়ার হবে 60 হোল স্কয়ার 80 হোল স্কয়ার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এরকম একটা আসছে। তোমরা এবার চাইলে কমন নিয়ে সরাতেও পারো, t কে বাইরে নিয়ে আসতে পারো। এইখানে যে অপশনগুলো রয়েছে আমাদের, সেইখানে তারা সমাধান করে বের করেছে, তাহলে আমরাও করে নেব।
10t। তাহলে এখানে একটা অপশন দেখা যাক, 10t কিন্তু এখানে কোনো অপশন নেই। তার মানে এই ক্ষেত্রে অপশন ডি তে লেখা আছে নান অফ দিস। এরকম প্রশ্ন থাকতে পারে যেখানে কোনো সঠিক উত্তর অপশনে নেই, কোন একটা অপশন থাকবে এদের মধ্যে কোনোটি নয়, যেটা 11 এও অ্যানুয়াল এক্সামিনেশনও থাকতে পারে, এইচএসও থাকতে পারে, ইন্টারসও থাকতে পারে। তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এরকম হতেই পারে যেখানে কিন্তু অপশন ম্যাচ করবে না। ঠিক আছে, আমরা এবারে পরের প্রশ্নের দিকে যাব। আমরা অনেকগুলো গ্রাফ করেছি এই চ্যাপ্টারে, মানে একমাত্রিক গতিতে প্রচুর গ্রাফ করেছি। তো এন্ট্রান্স স্পেশালি এইচএসও রয়েছে অবশ্য, আমাদের ডব্লিউবিজেই তে ইভেন নিটেও অনেকগুলো গ্রাফিক্যাল কোশ্চেন থাকে, প্রচুর থাকে, মানে সেটা আলোচনা করতে গেলে কয়েক ঘন্টার ব্যাপার। তো আমি কয়েকটা বেছে রেখেছি যাতে করে তোমার একটা আইডিয়া হোক কিরকম প্রশ্ন থাকে আর কিভাবে সলভ করবে। কিছু শর্ট টিপসও রয়েছে। সেই গ্রাফগুলো মোশনের সাথে কিভাবে রিলেটেড আর আইডেন্টিফাই করা কোন গ্রাফটা হবে না কিংবা কোন গ্রাফটা এই মোশনের জন্য হবে সেটা খুব দ্রুত করতে হয়। তো এরকম প্রচুর প্রশ্ন রয়েছে, তোমরা যে কোনো বই দেখতে পারো এন্ট্রান্সের জন্য যেগুলো রয়েছে। আমি কয়েকটা আলোচনা করে তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। এখানে একটা কোশ্চেন রয়েছে, বলছে which of the following speed time graph is not possible, মানে এদের মধ্যে কোন গ্রাফটি দ্রুতি এবং সময় যেটা পসিবল নয়। আমি যেটা পসিবল নয় সেটাই আঁকছি, লজিকটা তোমাদের শেখাবো বলে। এটা সবগুলো আঁকলে অনেক সময় লেগে যাবে। এরকম একটা গ্রাফ রয়েছে, আর অনেকগুলো গ্রাফ রয়েছে। তোমরা ভাববে যে স্যার কি করে বুঝবো যে কোন গ্রাফটা হবে না। না, দেখো দ্রুতি সময় লেখচিত্র দিয়েছে, তোমরা লক্ষ্য করে দেখো এইটা বাদে বাকি যতগুলো গ্রাফ রয়েছিল আর কি, যতগুলো রয়েছে আরো এরকম রয়েছে, আবার এই টাইপের রয়েছে, ট্রাপিজিয়াম টাইপের রয়েছে, এগুলো সবই হতে পারে কোনো না কোনো মানে ক্ষেত্রে কিংবা কোনো না কোনো বস্তুর জন্য, কিন্তু এটা কখনোই হতে পারে না। কেন? দেখো প্রশ্নেই বলা আছে দ্রুতি সময়, বেশি ভাবলে কিন্তু আমার সময় নষ্ট হবে। দ্রুতি সময়, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, তো স্কেলার রাশি মান থাকে অভিমুখ থাকে না, তার মানে কি ইট ক্যান নট বি নেগেটিভ, এটি ঋণাত্মক হতে পারে না। আর এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্সিসের নিচের দিকে মান পাওয়া গেছে, তার মানে নেগেটিভ মান পাওয়া গেছে। দ্রুতি নেগেটিভ কখনোই হয় না, এই জন্য একদম বেশি না ভেবে যে যে প্রশ্নটা দেখবে দ্রুতি সময় লেখচিত্র নেগেটিভ ভ্যালু আছে সেই গ্রাফটাকে বাতিল করবে। ঠিক আছে, পরের প্রশ্ন আবার আমি তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আরেকটা প্রশ্ন বলছি। বলছে which of the following displacement time graph, মানে s এবং t সরণ সময়, যেন আগেরটা ছিল দ্রুতি সময় সরণ সময়, বলছে এদের মধ্যে কোন সরণ সময় লেখচিত্র পসিবল নয়। আমি নট পসিবলটাই তোমাদের বলছি, কেন বলছি তার লজিকটা শিখলে তোমরা অন্যগুলো করতে পারবে। এইদিকে s এইদিকে t। এবার আমি বলি তোমাদের কেন আমি এরকম বলছি, যে এটা কেন বাতিল। আরো তো অনেক রকমের অদ্ভুত রকমের দেখতে রয়েছে, কে এরকম এরকম জিগজ্যাগ, কে আবার এরকম এরকম রয়েছে, এগুলো ঠিক হচ্ছে, মানে এই লাইনটা নেই এরকম ডট ডট লাইন করা আছে, এগুলো ঠিক, কিন্তু এগুলো কেন ভুল না দেখো লক্ষ্য করে, এটা একটা ভেক্টর রাশি, এইদিকে সময়, তাহলে নির্দিষ্ট টাইমে সরণের একটা নির্দিষ্ট মান হওয়া উচিত, তাই তো? তোমরা লক্ষ্য করে দেখো আমি যদি টাইম এইটা ধরি, তাহলে এখান থেকে যদি আমি এরকম স্কেল বসিয়ে আঁকি, তাহলে দেখো কখন এখানে একটা মান, এখানে একটা মান, এখানে একটা মান, এখানে একটা মান, তাহলে একটা সময় একাধিক সরণের মান পাওয়া যাচ্ছে, যেটা ভেক্টর রাশির ক্ষেত্রে সম্ভব কিন্তু নয়। তাহলে এই লজিকে বাদ যাবে। তাহলে বিশাল স্টাডি না করে তোমরা লজিক গুলো ফলো করো, স্কেলার রাশি ভেক্টর রাশি, তাহলে কোনটা থাকবে কোনটা থাকবে। পরের প্রশ্ন বলছে which of the following velocity time graph is not possible, অনেকগুলো গ্রাফ রয়েছে, তাহলে যেটা বাতিল হচ্ছে কোন লজিকে বাতিল হচ্ছে সেটা আমি বলি। এদিকে ভেলোসিটি এদিকে টাইম, এরকম টাইপের একটা উত্তর লেন্সের মধ্যে দেখতে পাচ্ছ ওরকম একটা ডায়াগ্রাম রয়েছে। লক্ষ্য করে দেখো এটা বাতিল হলো কেন। আরো যত রকমের ডায়াগ্রাম সেগুলো কোনো না কোনো বস্তু হতে পারে, কিন্তু এটা কোনোদিনই হতে পারে না। কেন? দেখো প্রথমত নির্দিষ্ট একটা টাইমে ভেলোসিটি একের বেশি মান পাওয়া গেছে, সেটা তো আছেই। কারণ আরেকটাও দেখো গেছে আবার ফিরে আসছে, মানে কি টাইমটা রিভার্স হচ্ছে। টাইমটা কিন্তু রিভার্স হতে পারে না কখনই, সেটা ওয়ান মানে ইউনিডিরেকশনাল কিংবা একমুখী।
ওই জন্য এই জাতীয় গ্রাফ যেখানে টাইম রিভার্স হয়ে যাচ্ছে, একাধিক মান পাওয়া যাচ্ছে, এটা কিন্তু সম্ভব নয়, তাই এটাও বাতিল। নেক্সট প্রশ্ন আমাদের, এটাও খুব ইন্টারেস্টিং, আমাদের 11 অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিছু বইয়ের এক্সারসাইজও রয়েছে। একটা ভেলোসিটি আর টাইম গ্রাফ দেওয়া আছে, সেইখানে সরণ আর টাইম গ্রাফ দেওয়া আছে, সেখানে এরকম গ্রাফ রয়েছে, কিছু বিন্দুগুলোর এরকম বইতে মানে প্রশ্নতে নামকরণ করা রয়েছে। বলেছে the displacement time graph of a particle is shown in the figure. Instantaneous velocity মানে হচ্ছে তাৎক্ষণিক বেগ is negative at the point. কোথায় নেগেটিভ হবে? তো তোমাদের মাথায় রাখতে হবে, এখানে দেখো এইগুলো দেখো সব বৃদ্ধি বোঝাচ্ছে, সময়ের সাপেক্ষে সরণের বৃদ্ধি হচ্ছে। এবার দেখো এখানে তো কোনো নামকরণ করা নেই, তাহলে এই অবস্থায় ধরে দেখো তো সময় বেড়েছে কিন্তু সরণ নেমেছে, তাহলে আমরা জানি তাৎক্ষণিক দ্রুতি কি হয় না ds/dt হয়, কিংবা আমরা যেটা জানি ∂s/dt। তাহলে ∂s টা হ্রাস পাচ্ছে, ∂t টা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আলটিমেটলি নেগেটিভ হচ্ছে। আর নতি মানে y এর পরিবর্তন বা x এর পরিবর্তন, তোমরা থিওরিতে পড়েছো ∂y/∂x, স্লোপ যাকে বলতে কিংবা নতি বলতে, তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে ওভারঅল কিংবা অ্যাজ আ হোল আমরা বলতে পারি সি বিন্দুতে নেগেটিভ হচ্ছে। কিন্তু এগুলো দেখো সবগুলো বৃদ্ধি বোঝাচ্ছে, এটাই শুধু হ্রাস বোঝাচ্ছে। কিন্তু এই বিন্দুতেও তাই, এই বিন্দুতেও তাই, এগুলোতেও তাই, কিন্তু ওগুলো তো নেই, নামকরণ নেই। যদি নাম থাকতো তাহলে আমরা সেটাও লিখতাম, ঠিক আছে। আরেকটা গ্রাফ বলি, বলছে যেটা এটা WBJE প্রশ্ন আর এইচএস এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে এ পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, একটা বস্তুকে এটা এই গতিবেগ নিয়ে উপর দিকে ছোড়া হয়েছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশনস ডাজ শো দ্য কারেন্ট ভেলোসিটি টাইম গ্রাফ। চারটি অপশন দিয়েছে, বায়ুর বাধাকে উপেক্ষা করতে বলেছে, বায়ুর ঘর্ষণবলটা। এবার বলছে এদের মধ্যে কোন লেখচিত্রটি সঠিক হবে এই বস্তুর ক্ষেত্রে যে বেগ আর সময় বোঝাচ্ছে। এখানে যতগুলো অপশন রয়েছে এই অপশনটা ঠিক, কিসের ভিত্তিতে ঠিক বলছি? আরো তো অনেকগুলো অপশন রয়েছে না, দেখো বস্তুকে যে ছেড়ে দেওয়া হয়েছে, উপরের দিকে ছুড়ে ফেলা হয়েছে, যে বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হলো, তাহলে তুমি ভেবে দেখো তো সেইখানকার অধিকর্ষে যে ত্বরণের মান সেটা নির্দিষ্ট, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে ত্বরণ নির্দিষ্ট, ত্বরণ নির্দিষ্ট মানে বুঝতে পারছো ত্বরণ হচ্ছে dv/dt কিংবা বেগের পরিবর্তন বাই সময়। তার মানে a ইকুয়ালস টু যদি আমি v/t বলি, তাহলে a ধ্রুবক যেহেতু অধিকর্ষের ত্বরণ, তাহলে v সমানুপাতিক কি হবে t। তাহলে যতগুলো গ্রাফ আছে সেখানে একটাই রয়েছে যেখানে সমানুপাতিক হারে পরিবর্তন হচ্ছে, এই জন্য এটা ঠিক। শুধু তাই নয়, আরেকটা রিজন দেখানো যেতে পারে, বস্তুটা উপরের দিকে ছড়া হলো, আবার নিচের দিকে সে নামলো, তাহলে বুঝতেই পারছো g এর যে ডিরেকশনের কথা আমি বলছি, যে একটা তার ত্বরণ বস্তু পজিটিভ নেগেটিভ দুটোই থাকে, একটা হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে যাওয়া, আবার একটা হচ্ছে অভিকর্ষের দিকে যাওয়া। ওই জন্য দেখো পজিটিভ পার্টটাও রয়েছে আর নেগেটিভ পার্টটাও রয়েছে, তাহলে এইভাবে আইডেন্টিফাই তোমাদের করতে হবে। আমাদের এখানে আরেকটা প্রশ্ন বলি, এটা আলোচনা সম্ভবত হয়ে গেছে, তো মনে পড়ছে না, সেকেন্ড ভিডিওতে সম্ভবত হয়েছিল, যে which of the following speed time graph is not possible। তোমাদের এরকম একটা গ্রাফ আছে যেটাকে এইখানে v আর এইখানে t রয়েছে, এই গ্রাফটাকে আমরা নট পসিবল বলছি। কি করে বলতে পারছি না, দেখো প্রথমত একটাই টাইমে দুটো ভেলোসিটি পাওয়া যাচ্ছে, যেটা ভেক্টর রাশির ক্ষেত্রে সম্ভব না। দ্বিতীয়ত টাইমটা হ্রাস পাচ্ছে, তো টাইম ওইভাবে কিন্তু রিভার্স ডিরেকশনে যেতে পারে না, এই জন্য এই গ্রাফটা হবে না। বাকি গ্রাফগুলো যেমনই দেখতে হোক না কেন, তারা এইরকম মানে এগেইনস্টে যাচ্ছে না রুলে, সেই জন্য বাকিগুলো ভ্যালিড, এটা নট ভ্যালিড। এইবারে একটা প্রশ্ন বলেছে which of the following displacement time graph are not possible in nature। এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ এখানে একের বেশি অপশন ঠিক আছে। আমি যে দুটো অপশন ঠিক সেই দুটো অপশন নিয়ে আমি আলোচনাটা করি। এইদিকে s, এইদিকে t, এইদিকে s, এইদিকে t, এইখানে এরকম একটা রয়েছে আর এইখানে এইভাবে রয়েছে। দেখো আইডেন্টিফাই কত সহজে করা যাচ্ছে, এটার আগের লজিক গুলোই দেখো। টাইম এখানে যদি আমি ধরতাম, তাহলে একই টাইমে দেখো একের বেশি মান পাচ্ছি, সেটা তো আছে। তার সময় দেখো টাইমটা বেড়েছিল, তারপর নিজেই কমে গেছে, যেটা কখনোই সম্ভব না। আমি আগে বলেছি টাইম ইউনিডিরেকশনাল, টাইম সবসময়
প্রবাহমান মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পিছানোর কোনো সম্ভাবনা নেই, তাহলে এই অপশনটা তো বাতিল হচ্ছে। মানে এই ক্ষেত্রে অবশ্য ঠিক, এটা বাস্তবে সম্ভব নয় কোনগুলো জিজ্ঞেস করেছে, সম্ভব কোনগুলো জিজ্ঞেস করেনি, সম্ভব নয়, তাহলে এটা একটা অপশন ঠিক, এটা অপশন ডি তে ছিল। অপশন বি তে এটা আছে, এটাও কিন্তু অবাস্তব। কেন বলতো? একটা টি তে মাল্টিপল এস এর মান পাওয়া যাচ্ছে, একই সময়ে অসংখ্য সরণের মান পাওয়া যাচ্ছে, যেটা একটা বস্তু কোন ক্ষেত্রে সম্ভব নয়। একটা পার্টিকুলার টাইমে পার্টিকুলার তার সরণ থাকবে, আবার ভেক্টর রাশি যেহেতু সরণ একই, এই জন্য এটাও কিন্তু সম্ভব নয়। তাহলে মাথায় রাখবে তোমরা এগুলো। আমরা গ্রাফের অনেকগুলো প্রশ্ন দেখলাম, তোমরা আরো কিন্তু অঙ্ক করার সময় আরো দেখবে। এই ক্ষেত্রে আমাদের কিছু নিউমেরিক্যাল বেসড অঙ্ক থাকে, যেটা আমি একটা एग्जांपल দিচ্ছি, যেখানে কিছু ডেটা চাইতে পারে তোমাদের। যেরকম একটা গ্রাফ রয়েছে, আইআইটি তে এরকম প্রশ্ন রয়েছে, যেখানে এদিকে ত্বরণ, এদিকে সময়, আর এসআইতে রয়েছে সবগুলো, আর এটা সেকেন্ডে রয়েছে। এবারে এখানে এটা 8 একক মানে এই মানটা, আর এইটা হচ্ছে 12 একক মানে এটা 8, আর এইটা হচ্ছে 12। প্রশ্নে বলেছে the particle starting from rest is acceleration versus time graph is shown in the figure, the maximum speed of the particle will be। দেখো সিম্পল লজিক, বেশি জটিলতার মধ্যে না গিয়ে a সমান কি হয়, dv বাই dt হয়। প্রশ্নে বলেছে the maximum speed, তাহলে dv ইকুয়াল টু কত, a dt। তাহলে এখন লক্ষ্য করে দেখো a dt মানে কি, এই বদ্ধ যে ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল। তাহলে a যদি বের করি সর্বোচ্চ a কত আছে না 8 আছে, আর টাইম কত না 12 আছে। যারা শুধু এটা গুণ করে উত্তর বের করে দেবে সেটা কিন্তু ভুল হবে। কেন? এই জ্যামিতিক তলটা, এই চিত্রটা একটা নির্দিষ্ট জ্যামিতিক চিত্র, সেটা হচ্ছে কি ত্রিভুজ, তাই এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে 2 6, তাহলে এখান থেকে 48 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা অপশন দেখে নেব, এরকম কোন অপশন রয়েছে কিনা। অপশন রয়েছে, অপশন সি। তাহলে এখান থেকে আমরা এই অঙ্কটা করতে পারছি। তাহলে তোমরা এই রকম বিভিন্ন নিউমেরিক্যালস গুলো, এই টাইপের গুলো রয়েছে, তোমরা ডিফারেন্ট বুকস থেকে যে কোনো বই থেকে পড়লেই হবে, তাহলে প্র্যাকটিসটা হবে। আর তোমাদের নেক্সট একটা প্রশ্ন বলছি, যে বলছে a particle moves with constant acceleration along a straight line from rest, the percentage increase in its displacement during the 4th second compared to 3rd second। কত শতাংশ বৃদ্ধি হচ্ছে 4th সেকেন্ডের তুলনায় 3rd সেকেন্ড। এবার দেখো তোমরা এই জাতীয় অঙ্ক করার জন্য তোমরা জানো t তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করি, এটা ইউজ করি। স্টার্টিং ফ্রম রেস্ট বলেছে, তাহলে আমরা যদি 3 তম বলি, তাহলে স্টার্টিংটা বলছি 0, তাহলে হাফ a, এইটা হবে একটা, ঠিক আছে। তাহলে কত আসছে, যখন 4 এর জন্য করব তাহলে 4 2 8, তাহলে 7 এর 2 এ শতাংশ পরিবর্তন বলেছে। যেরকম তোমরা অঙ্কতে ছোটবেলা থেকে পড়ে আসছো স্কুল লেভেলে, জাস্ট শুধু ভাগ করবে, ভাগ করে শতাংশ যেহেতু বের করতে বলেছে শতকরা 100 দিয়ে গুণ করবে। এটা তোমরা করবে। এখান থেকে উত্তর, আমি তোমাদের উত্তরটা লিখে রাখছি, তোমরা বসিয়ে মানটা বের করে ভেরিফাই করবে। এবার তোমাদের একটা ফর্মুলা শিখিয়েছিলাম যে কিভাবে গড় গতিবেগ বের করা হয়। এটা প্রশ্নটা শোনো। A car moves from A to B with a speed 30 km/h। তাহলে v1 হচ্ছে 30, আমি কিলোমিটার/আওয়ার লিখলাম না, তোমরা অঙ্ক করার সময় লিখবে, এমসিকিউ এর সময় রাফে লেখার কোনো প্রয়োজন নেই। and from B to A with speed 20 km। এবারে বলছে what is the average speed of the car। তোমাদের মনে আছে আমি ফর্মুলাটা শিখিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, তোমাদের মনে রাখতে বলেছিলাম। শুধুমাত্র v1 আর v2 মানটা বসাবে, এটা v2 বসিয়ে সিম্পলিফিকেশন করবে, যা বেরোবে সেটাই হচ্ছে কিন্তু উত্তর। তো এটাকে মাথায় রাখবে তোমরা। নেক্সট আমাদের একটা প্রশ্ন, সেই ক্ষেত্রে যে বলছে all the graphs below are intended to represent the same motion, one of them does it incorrectly, pick it up। এইখানে এই রকম একটা গ্রাফ রয়েছে,
এই গ্রাফটা বাদে সবগুলো কিন্তু এসটি গ্রাফ, মানে সরল আর সমান। তার আগের গ্রাফগুলো এরকম টাইপের আছে, এরকম টাইপের রয়েছে, আর আরেকটা রয়েছে এরকম। এগুলো রয়েছে ভিটি, এটা হচ্ছে এক্সটি, আর এটা রয়েছে ভিএক্স। দেখো এটা কিন্তু উল্লম্ব বস্তু, মানে কোন একটা বস্তুকে যেটা প্রাসের গতির ক্ষেত্রে তোমরা ভেক্টরে পড়েছো, ওই রকম বস্তুর ক্ষেত্রে কোন বস্তুকে উপর দিকে ছোড়া হয়েছে কোনো বেগ নিয়ে, তার ক্ষেত্রে এই গ্রাফগুলো। কিন্তু তার ক্ষেত্রে এরকম কোনো গ্রাফ নেই, কারণ এই তিনটার মধ্যে একটা মিল আছে, মিসম্যাচ হচ্ছে এই চতুর্থটা। ওই জন্য অপশনটা কিন্তু এইভাবে ফাইন্ড আউট করতে হবে। তারা কিন্তু কিছু বলে দেয়নি, তার জন্য বলছে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে সেখান থেকে বের করতে হবে। এন্ট্রান্সে সবসময় প্রশ্ন যে কঠিন থাকবে তা না, কঠিন থাকে কিন্তু কিছু লজিক থাকে যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে, যে কি চাইছে প্রশ্নটা। ওই জন্য প্রশ্নটা ভালো করে পড়ে তারপরেই অ্যাপ্রোচটা করবে, নাহলে অনেকটা সময় নষ্ট হয়। মানে তোমরা হয়তো অনেকটা পরিশ্রম করলে কিন্তু সেইভাবে কিন্তু ফলটা পেলে না। তো এটা একটু মাথায় রাখতে হবে। আমরা আর কয়েকটা অঙ্ক আলোচনা করে শেষ করব। সেটা হচ্ছে এবারে একটু অন্যরকম প্রশ্নতে যাওয়া যাক। সেটা হচ্ছে এখানে প্রশ্নে উল্লম্ব গতির সমীকরণে একটা প্রশ্ন তোমরা সমাধান করলে, আমি এই প্রশ্নগুলো একটু ফর্ম করে দিই তোমাদের। এইখানে বলছে দুটো পাথর রয়েছে, টু স্টোনস আর থ্রোন ভার্টিক্যালি, দুটোকে একসঙ্গে উপরে না ফেলে, মানে উপরে ছুড়ে দেওয়া হয়েছে। এবারে কি করা হয়েছে, দুটোকে ছুড়ে দেওয়া হয়েছে, প্রথমকে ছুড়ে দেওয়া হলো, তা 1 সেকেন্ড বাদে আরেকটাকে ছড়া হয়েছে। এবারে বলছে উইথ সেম ইনিশিয়াল ভেলোসিটি, মানে ইউ এর মান 25 মিটার পার সেকেন্ড দিয়ে দুজনকে ছড়া হয়েছে। এবারে বলছে দে উইল মিট above the ground at a height of dash, মানে দুজন কোন উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় দুজন মিলিত হবে। আমরা সেই হাইটটা আগে ধরে নেব h। এবারে g এর মান ধরতে বলেছে আমাদেরকে রাউন্ড ফিগারে এইটা। সবচেয়ে প্রথম যেটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যেহেতু উপরের দিকে করছি আমরা, তাহলে g এর মান বুঝতেই পারছো নেগেটিভ হবে। আমরা কি সূত্রগুলো শিখেছি, এগুলো শিখেছিলাম মনে করে রাখো। প্রশ্নে বলা রয়েছে প্রথমটা 1 সেকেন্ড পরে পরে বস্তুটাকে ছড়া হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখব, ut minus half gt square। দ্বিতীয় ক্ষেত্রে সমান কেন করছি, দুজন যদি সমান উচ্চতা আরোহণ না করে তাহলে তারা মিট করবে না কখনো, তাহলে দুজনের সরণ সেম হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট সেম হচ্ছে, তাহলে শুধু সময়টা আলাদা, মাইনাস হাফ জি টি মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে দেখো এই দুটো আমরা সমান করে দিলাম। আমাদের কাছে কি কি মান আছে, আমাদের কাছে মান রয়েছে u এর মান রয়েছে, তাহলে 25 টি হাফ 10 টি স্কয়ার 25 টি মাইনাস 1 মাইনাস হাফ 10 টি মাইনাস 1 এর হোল স্কয়ার। এই যে পুরো ইকুয়েশনটা আমাদের থাকলো, শুধুমাত্র তোমাদের কাজ আমি একটা দিচ্ছি, আমি বলেও দিচ্ছি কোন অপশনটা তোমাদের এখানে রয়েছে, যেটা ঠিক এখানে যতগুলো রয়েছে তার মধ্যে t ইকুয়ালস টু 3 সেকেন্ড এখান থেকে বেরোবে। সমাধান তোমরা করবে, কিছুই নেই, এইখান থেকে গুণ করবে, এখান থেকে ভাঙবে, ভেঙে নিয়ে সমাধান করে t বের করবে। তো t বেরোবে 3 সেকেন্ড, বেরোচ্ছে কিনা তোমরা পরে আমাকে বলবে। t ইকুয়ালস টু 3 সেকেন্ড বেরোবে। এই যে t ইকুয়ালস টু 3 সেকেন্ড তোমাদের উত্তর বেরোলো, কিন্তু t তো চাইনি, তাহলে এই চেয়েছে। এই t এর মানটাকে এখানে হোক কি এখানে হোক এখানে বসিয়ে দেবে। u সমান 25, t হচ্ছে 3, g হচ্ছে 10, t হচ্ছে আবার কি, তাহলে উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন যেখানে বলেছে ডিউরিং দ্য লাস্ট সেকেন্ড অফ ইটস ফ্রি ফল, যখন পড়ছে কোন একটা বস্তু, সে তার শেষ সেকেন্ডে যখন মুক্তভাবে পড়ছে অবাধে, সে তার মোট যে দূরত্ব অতিক্রান্ত করেছে কিংবা কভার করেছে তার অর্ধেকটা সে কভার করলো। তার মানে সাপোজ ধরো প্রাথমিক গতিবেগ যদি 0 ধরি, তাহলে এটা হবে h half gt square, উপর থেকে পড়ছে তাহলে g নেগেটিভ হচ্ছে না। এইবারে শেষ মুহূর্তে তখন আমরা বললাম যে সে ট্রাভেল করেছে ডিসটেন্স h ড্যাশ, তাহলে আমি কত লিখব, হাফ g 2t 1। কেন এটা লিখছি তোমরা মনে করে রাখো সেই সূত্রটার কথা। t তম সেকেন্ডে কি হতো, এটা হতো u প্লাস হাফ a 2t 1। প্রাথমিক গতিবেগ 0, তাহলে হাফ a মানে g 2t 1। প্রশ্নে বলা রয়েছে it covers half of the total distance, তার মানে h ড্যাশ এর জায়গা কত
h/2 বসাবো, তাহলে আমরা কি লিখব, h/2 equals to half g 2t minus 1। আবার h সমান কত, এবার তোমাদের কাজ এইটাকে শুধু সমাধান করা, g কেটে যাচ্ছে, একটা হাফ হাফ কেটে যাবে, এখানে t স্কয়ার থাকছে, বুঝতেই পারছো একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে। সেই দ্বিঘাত সমীকরণকে শুধু সমাধান করবে। আমি উত্তরটা বলে রাখলাম, অপশনটা সেটা হচ্ছে কিনা তোমরা চেক করবে, চেক করে আমাকে বলবে কেউ যদি না পারো। পরের প্রশ্নটা বলছে, এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে। এইখানে দেখো চারটে প্রশ্নতেই চারটে এরকম দিয়েছে, xa 3t স্কয়ার প্লাস 5t মাইনাস 9। তোমরাই করবে, এটাকে আমি হিন্টস তোমাদের দিয়ে দিচ্ছি। xc 3 cos 30 plus 7 xt। চারটে বস্তুর চার রকমের সরণ সময় সম্পর্ক দিয়েছে। প্রশ্ন জিজ্ঞেস করেছে which of them moves with non-uniform acceleration, এদের মধ্যে কোনগুলি চারটা বেশি হতে পারে যে অসম ত্বরণ নিয়ে মুভ করছে। তাহলে দেখো ত্বরণ বলেছে, তাহলে প্রত্যেককে দুবার অবকলন করতে হবে কিন্তু নিয়ম মাফিক। কিন্তু লক্ষ্য করে দেখো আমরা একটু শর্ট টেকনিক আছে যেখানে কম খাটতে হবে। কি রকম, এই যে রয়েছে xc, এর কথা না ভাবলে হয়, কারণ t এর সাপেক্ষে অবকলন করলে কিছু পাবো না, মানে 0 পাবো। তাহলে যদি কারো অবকলন করে 0 পাই তাহলে ত্বরণ শূন্য। তো আমাদের কি শূন্য ত্বরণ জিজ্ঞেস করেছে? আমাদের কিন্তু জিজ্ঞেস করেছে অসম ত্বরণ। তাহলে অসম ত্বরণের কথা যদি বলেছে তাহলে সেখানে t পড়ে থাকবে। তাহলে দেখো এখানে যতগুলো অপশন রয়েছে, এইখানে যদি আমি করি দুবার, এও কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই অপশনটা তো থাকছে না। এইবারে দেখো অপশন এইটা যদি দুবার অবকলন করা হয় তাহলে ভেবে দেখো প্রথমবারে এটা বাদ চলে যাচ্ছে, মানে 5 থাকছে, পরের বারে সে থাকছে না। এখানেও কিন্তু ধ্রুবক হয়ে যাচ্ছে, শুধু একজনই কিন্তু t শেষ অবধি তার পড়ে থাকছে, সেটা হচ্ছে xp। তাহলে xp মানে অপশন সি রয়েছে। আমরা তাহলে উত্তরটা দেখে নেব যে ম্যাচ করছে কিনা। অপশন সি কিন্তু ম্যাচ করছে, যেহেতু অসমতরণ। যদি বলতো সমতরণ তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যেত, তখন কিন্তু অপশন এ হতো, তখন কিন্তু ধ্রুবক আসছে। নন ইউনিফর্ম মানে কি হচ্ছে, যেখানে টি রয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে সবগুলো করে দেখার প্রয়োজন থাকছে না, তাই একটু মাথায় রাখবে। তারপর পরের যে প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা হোক। তোমরা সলভ করবে, আমি কিভাবে করবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এরকম একটা ইকুয়েশন দিয়েছে x = t + 5 to the power -1। জিজ্ঞেস করেছে what is the acceleration of a particle, মানে ত্বরণের সঙ্গে সরণ কিংবা বেগের এদের মধ্যে কোন সম্পর্কটি ঠিক। অনেকগুলো সম্পর্ক রয়েছে, বেগের টু দি পাওয়ার 3/2, ডিসটেন্স টু দি পাওয়ার √2, ভেলোসিটি টু দি পাওয়ার -2, ডিসটেন্স টু দি পাওয়ার 2/2, এরকম অপশন রয়েছে। তোমরা কি করবে, তোমাদের সিম্পল আমি লজিক দিচ্ছি, তোমরা দুবার অবকলন করবে, ঠিক আছে? তাহলে একবার v বেরোবে আর একবার a বেরোবে। তাহলে যখন v বেরোলো তাহলে বুঝতেই পারছো এরকম আসবে। দ্বিতীয়বারে যখন করবে প্লাস হয়ে যাবে, এরকম আসবে। তো তোমরা কি করবে, এগুলো করবে। তারপর কি করবে, এখান থেকে যে v রয়েছে, এই যে v এর মানটা রয়েছে তাকে এখানে অ্যাডজাস্ট করবে। মানে কি, v = কত হচ্ছে t + 5 to the power 2। তার মানে আমি এরকম বলতে পারি t + 5 to the power -2 রয়েছে। তাহলে আমরা এরকম বলতে পারি যদি এই t + 5 এর মানটা তুমি বের করে দাও তাহলে কত হচ্ছে, তোমরা কত বলবে না, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস থাকছে এইখানে, যেটা কি স্কয়ার রয়েছে। তাহলে এই মানটার সাথে এই যে এই মানটা যদি এখানে বসাতে চাই তাহলে কেমন লিখবো, -3 ছিল, তাহলে -2 যদি করা হয় তাহলে v আসছে। আবার একটা যখন করব তার মানে কত, একটা 3/2 চলে আসছে, তাই না? এখানে দেখো t + 5 -3, তাহলে এখান থেকে কত আসছে, t + 5
একটা মাইনাস থাকছে, তোমাদের যদি মনে হয় যে মাইনাসটা থাকছে তার উল্টো করলে কি হবে, কোনো অসুবিধা নেই। আমরা কমপ্লেক্স অ্যালজেব্রাতে কি করেছি, মাইনাস আই করেছি। তাহলে আমরা কি করব, এইখান থেকে একবারে মাইনাস নেব একটা, আর পরের বার যখন t + 5 বের করছি তখন এরকম নিয়ে নেব i v। কেন, এখানে আমরা একটা রুট ওভার নিয়ে নিয়েছি। এবারে আমাদের কাছে মান রয়েছে এখানে, তাহলে সেই মানটা প্রথমে একবার যখন -2 করছি তখন শুধু v আসছে, এখানে শুধু যেহেতু আমি এভাবে v লিখেছি, তাহলে পরের বার আসছে তাহলে কত, 2^3/2 চলে আসছে। তাহলে এখানে যতগুলো অপশন রয়েছে সেই অপশনে অপশন এ তে কিন্তু রয়েছে গতিবেগ 2^3/2, তাহলে কিচ্ছু নেই, শুধু এই মাইনাসটা নিয়ে অনেকগুলি চিন্তা হয়, রুট ওভার করলে কি হবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই, তোমরা আই বসিয়ে দেবে তাকে, তারপরে বসাবে, এইটা বেরোচ্ছে কিনা দেখবে। তাহলে a প্রপোর্শনাল টু v^3/2, তো এটা তোমাদের হোম টাস্ক থাকলো। পরের প্রশ্নে বলেছে যে a equals to k root v এরকম দেওয়া আছে, যেখানে k হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট। বলছে the time taken by the body to come rest সেটা কত। দেখো এই জাতীয় অঙ্ক যখনই করা হবে, যেহেতু বলেছে the time taken by the body to come rest, তার আগে বলেছে যখন t0 তখন গতিবেগ হচ্ছে u0। তাহলে আমরা জানি a সমান কত হয় না dv/dt হয়, ঠিক আছে। তাহলে dv/dt হচ্ছে k root v, তাহলে এগুলোকে এক জায়গায় করো আর এদেরকে করো এখানে। তাহলে সমাকলন যখন হবে এখানে একটু সাবধানে থাকতে হবে, কারণ লিমিটটা কি বুঝবে, বলেছে t0 থেকে রিচার্জ হচ্ছে মানে মন্দন হচ্ছে, তাহলে 0 থেকে শুরু যে হচ্ছে, কিন্তু শুরুতে ছিল u0, তাহলে 0 থেকে শুরু হয়নি, প্রথম একটা গতিবেগ ছিল, তারপরে মন্দীভূত হয়ে হয়ে স্থির হবে সে। তাহলে শুরুতে সময় 0, এইখানে t। তাহলে আমরা কি করব, এবারে এইখান থেকে আমাদের সমাকলন করতে হবে। তাহলে v⁻⁻½ এখান থেকে দেখতেই পাচ্ছ 0 u0 k t। তাহলে এখান থেকে দেখো আমরা যখন মানগুলো বসাবো, তাহলে এখানে একটা হাফ তো থাকছেই, তার মানে একটা k t/2 তো থাকছেই, আর এটা যদি এদিকে লিখি তাহলে কত আসছে না মাইনাস একটা আসছে, কিন্তু সেই মাইনাসটা আমরা এখানে u0^12। এইখানে আমাদের যে অপশনগুলো যে রয়েছে এই ক্ষেত্রে আমরা একবার মেলানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নটা একটু ভুল হয়েছে, এখানে মাইনাস ছিল, কারণ বলি না তোমাদের, মাইনাস না দিলে এখানে উত্তরে কিন্তু মাইনাস নেই, উত্তরে প্লাস আছে। আমাদের কোথায় ভুলটা হয়েছে, মিস্টেকটা ছোট্ট একটা মিস্টেক, এটা মন্দন ছিল। মন্দন মানে কি, বেগের পরিবর্তন সময়ের সাথে কিন্তু হ্রাস, তাহলে এখানে একটা মাইনাস আছে, তাই তো, সে মাইনাসটা আমাদের নেওয়া হয়নি মন্দনের জন্য। তাহলে একটা মাইনাস, যখন এখানে একটা মাইনাস আসবে তাহলে এখানে মাইনাস থাকবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হবে, প্লাস হবে। তাহলে এখান থেকে t সমান হচ্ছে 2√u0/k। এইভাবে দেখো আমাদের যে অপশনগুলো রয়েছে তার সাথে কিন্তু ম্যাচ করছে। এই যে অপশন ডি 2√u0/k, তাহলে এটা হচ্ছে সমাকলনের প্রয়োগ। একই ভাবে আরেকটা প্রশ্ন রয়েছে, বলছে ত্বরণ কোন বস্তুর ক্ষেত্রে দেওয়া রয়েছে a = k, একটা বস্তুর ক্ষেত্রে। এবার জিজ্ঞেস করেছে n সময় বাদে t = n যখন হবে, n সেকেন্ড, তখন তার বেগ কত হবে, তখন তার সরণ কত হবে। তোমরা করবে কিভাবে করবে বলে দিচ্ছি। প্রথমে কি করবে, a = dv/dt kt, তাহলে সমাকলন করলে কত আসবে, kt²/2, t এর জায়গায় n বসিয়ে দেবে। আমি একটা স্টেপ জাম্প করলাম, তোমরা সমাকলন চিহ্ন দিয়ে করবে। তারপরে বলেছে সরণ, তাহলে v = কত, ds/dt, তো ds/dt = k/2t²। তোমরা বলছো এটা বসালে না কেন, না এটা বসালে তো আমার এখানে t তো নেই, তাহলে সমাকলনটা করব কি করে। তাহলে আমি t নিয়ে করব আগে, চলে আসে কি, তারপরে t এর থেকে n বসাবো। তাহলে এখান থেকে কত আসছে, s = এইখানে দেখো হাফ kt² রয়েছে, তার মানে হাফ, যেহেতু আমরা এখানে সমাকলন করছি তাহলে কত, একটা t³ আসছে, আবার নিচে একটা আসবে 3, তাহলে t³/6 আর k ছিল, তাহলে 1/6 k n³
তাহলে 1/6 kn তাহলে অপশন ডি এখানে কিন্তু ম্যাচ করছে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা অবকলনের অ্যাপ্লিকেশন, কিন্তু এরকম প্রশ্ন ইদানিং অনেক জায়গাতেই রয়েছে, যেখানে একটু আগে আমি তোমাদের এটা শিখিয়েছিলাম, সেখানে শুধুমাত্র x y ছিল, আর এই প্রশ্নতে x y z তিনটেই রয়েছে। ঠিক আছে, এবার এখানে কি বলছে না x y z তিনটেই দেওয়া রয়েছে, বলছে what is the magnitude of instantaneous velocity of the particle, t এর কিন্তু মান নেই। তোমরাই করবে, আমি শুধু একটু তোমাদের হেল্প ধরিয়ে দিচ্ছি। তোমরা কি করবে, এইখান থেকে vx বের করবে, এরকম dx by dt করে বেরোবে, এইখান থেকে vy বের করবে, dy by dt, এই অবধি আমরা করেছিলাম, একটু আগে যে আমরা করেছিলাম। তারপরে কি করবে, vz বের করবে, dz by dt। তাহলে তিনটে বেরোলো। এই যে তিনটে বেরোলো, এই তিনটেকে একত্রে করে এই তিনটেকে তোমরা, যেহেতু টি এর মান দেওয়া নেই, কিছু অঙ্কতে কিন্তু টি এর মান দেওয়া আছে, আমি আর বললাম না আছে, কিন্তু সেখানে টি এর মানটা এখানে যা বেরোবে অবকলন করে তারপর টি এর মানটা বসিয়ে দেবে, সেখানে তোমরা ভ্যালু একটা পাবে, একটা কনক্রিট ভ্যালু পাবে। এখানে যখন টি রয়ে যাচ্ছে চলরাশি, সেখানে কিন্তু থাকবে না। তাহলে সে টি এর মানটা নিলে সে টি এর মানটা নিয়ে বসাবে। তাহলে যে মানগুলো বেরোলো vx স্কয়ার, vy স্কয়ার আর vz স্কয়ার, সেগুলো বসালাম। বসালে কি হচ্ছে না, যে মানগুলো পেলে সেগুলো বসালে রুট ওভার করলে যেটা হবে সেটা দেখবে একটা উত্তরের সাথে ম্যাচ করে যাবে। আমি বলেও দিচ্ছি অপশনটা, তোমরা করে উত্তরটা মেলাবে। যে অপশনটা ঠিক রয়েছে তার উত্তর হচ্ছে এইটা, 100 t স্কয়ার প্লাস 9 প্লাস 40 sin স্কয়ার t করে ক্যালকুলেশন করে মেলাবে। কারণ সমস্যা হলে আমাকে বলবে। আরেকটা প্রশ্ন রয়েছে যেখানে আমাদের a সমান 2v দেওয়া রয়েছে, মানে তরল ইকুয়ালস টু মাইনাস অফ 2v। বলছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি ঠিক, মানে কি তোমাদেরকে সমাধান করে v বের করতে হবে। সেই v তে t এর বিভিন্ন মান রয়েছে, t যেরকম এখানে রয়েছে t0 আর t ইনফিনিটি, তার মধ্যে কোনটা ম্যাচ করছে, যেটা আমি ভিডিওর শুরুতে একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আমরা ত্বরণ লিখবো আগে কি না dv বাই dt মাইনাস 2v। তাহলে এখান থেকে বুঝতেই পারছো পরের লাইনে কি হবে, dv বাই v সমাকলন হবে মাইনাস 2 dt। এইখানে দেখো আমরা যেহেতু আমাদের কোনো লিমিট এখানে দেওয়া নেই, তাহলে আমরা লিমিটটা বসাতে পারছি না। তাহলে আমরা বুঝতেই পারছি dx বাই x এর মতো এটা, তার মানে কি ln v বেস e মাইনাস 2 dt, একটা ধ্রুবক আসছে c, এটাকে কিভাবে বের করব না 2 dt মানে 2 ইনটু t, সমাকলন যেহেতু করে নিয়েছি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, যখন t সমান 0 হবে তখন তার একটা বেগ কিছু একটা ছিল, হয়তো প্রাথমিক কিছু একটা বেগ, সাপোজ v0। তাহলে v v0 বসালাম, তাহলে c কত পাবো ln v0। তাহলে পরের লাইনে কি লিখব, ln v মাইনাস 2t প্লাস ln v0, এদিকে নিয়ে আসো ln v বাই v0 মাইনাস 2t। ln রয়েছে তুলে দিলে, যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কত আসবে আমার v বাই v0 e টু দি পাওয়ার মাইনাস 2t, তাই তো? তাহলে এইটাকে আমরা কেমন লিখতে পারি না v v0 e টু দি পাওয়ার মাইনাস 2t, কিন্তু এগুলো কোনটাই উত্তর নয়। এইবারে অপশনগুলো অনেকগুলো ছিল, t সমান 0 তে কত হবে না, t যখন 0 বসাবো তাহলে v v0, মানে এই পার্টটা 1 হয়ে যাচ্ছে। আবার t যখন অসীম বসাবো তখন e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মানে v সমান তখন কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এই দুটো অপশন যে অপশনে থাকবে, মানে এই দুটো উত্তর যে অপশনে থাকবে সেটাই কিন্তু ঠিক। তো তোমরা এটা মাথায় রাখবে। একই রকম এইখানে যেরকম অঙ্কটা আমি দেখালাম তোমাদের x y z নিয়ে, আরেকটা অঙ্ক আমি বেছে রেখেছিলাম, সেখানে একটু এক্সপ্রেশনটা বড় রয়েছে t, সেখানেও কিন্তু v বের করতে বলেছে। আমি প্রশ্নটা তুলে দিচ্ছি কি দিয়েছে, আর তোমরা সেটা প্র্যাকটিস করবে। x ইকুয়ালস টু দিয়েছে 2t স্কয়ার প্লাস 6t প্লাস 25, y ইকুয়ালস টু t স্কয়ার প্লাস 2t প্লাস 1। তোমাদের কাজ হচ্ছে একে একবার অবকলন করা, একে একবার অবকলন করা, তারপরে t এর মান দেওয়া রয়েছে। হ্যাঁ, এই অঙ্কতে t এর মান দেওয়া রয়েছে, t সমান 10 সেকেন্ড দেওয়া রয়েছে। বলেছে t সমান 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে SI এককে। তো তোমরা কি করবে, dx বাই dt বের করবে, এর মতো dy বাই dt বের করবে, তারপর রুট ওভার করবে, যেহেতু z নেই তো এটা বাদ দিয়ে দেবে। মান বসানোর আগে এইখানে যে t এর এক্সপ্রেশনটা থাকবে, যে t সমান এক্সপ্রেশন, সেইখানে t সমান 10 সেকেন্ড বসিয়ে দেবে, তারপরে এখানে বসাবে, তাহলে তোমরা একটা কনক্রিট উত্তর পাবে। এটা বসাবে, এই উত্তরটা আমি বলে রাখলাম ঠিক অপশনটা।
51 মিটার পার সেকেন্ড, 51 মিটার সেকেন্ড টু দি পাওয়ার ইনভার্স, মানে সেকেন্ড টু দি পাওয়ার -1। এইটা অপশন বেরোচ্ছে কিনা তোমার উত্তর কোর্সে দেখবে, নাহলে আমাকে বলবে। আমরা এবারে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিকে যাব, যেখানে এই টাইপের অঙ্ক এইচএসএও রয়েছে, অনেকেরই প্রবলেম হয় এটা করতে। এখানে কি হয় না, একটা ইকুয়েশন থাকে v k y i x a, মানে এর উল্টো অঙ্ক। এখানে কি x y z এর মান দেওয়া থাকতো, কি x y থাকতো, সেখান থেকে v বের করতে হতো। সেখানে v অলরেডি x y মানে x অক্ষ বরাবর y অক্ষ বরাবর কত সেটা কিন্তু দেওয়া হয়েছে। এবার তোমাদের জিজ্ঞেস করে কি না, মানগুলো দিয়েছি, এই মানগুলো থেকে যে বস্তু রয়েছে তার যে গতির যে সমীকরণ, সেই সমীকরণটা কত। তো সমীকরণটা কি করে বের করব, তোমাদের কাজ করতে হবে এইটা মানে কত না, এইটা মানে হচ্ছে, এদিকে লিখতে পারো কোনো অসুবিধা নেই, আর এইটা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি vx এর মান কত পাচ্ছি, ky, dy এর মান কত পাচ্ছি, kx। আচ্ছা, এই যে আমরা ky kx যে পাচ্ছি, তাহলে vx মানে কত, dx/dt, vy মানে কত, dy/dt। এরকম যে দুটো সমীকরণ আমরা পাচ্ছি, এই দুটো সমীকরণকে যখন আমরা t বর্জিত করতে যদি চাই, dy/dx চাই, তার মানে আমাকে কি করতে হবে, dy/dt এর সাথে dt/dx কে গুণ করতে হবে। তো dy/dt কত না kx, dt/dx কত না ky। তাহলে k কেটে গেল, কি পড়ে থাকলো না dy/dx x/y। তাহলে গুণ করো y dy x dx। তাহলে সমাকলন করলে কত হবে, y²/2 x²/2 প্লাস একটা কিছু একটা ধ্রুবক। আমরা কাজ করতে পারি, এরকম লিখতে পারি y² = x² প্লাস k রয়েছে, অবশ্য k নয়, সরি k ড্যাশ রয়েছে। তাহলে এটা হচ্ছে একটু নতুন টাইপের অঙ্ক, তাহলে এই পদ্ধতিটা শিখে রাখো। x y দুটো বরাবর বের করতে হবে, তারপরে p কে তাড়াতে হবে, সেখান থেকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা মাথায় রাখতে হবে তোমাদের। আমরা একটা লাস্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা এইচএসএও এসেছে, মানে 11 অ্যানুয়াল এক্সামিনেশনে এসেছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এটা দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে কি না, একটা পুলিশ ভ্যান একটা চোরকে ধরার চেষ্টা করছে, সে ভ্যানটার গতিবেগ হচ্ছে v, আর পুলিশ ভ্যানকে দেখে চোর যে স্থির ছিল সে a ত্বরণ নিয়ে ছুটলো। এইবার বলছে যখন সে ছুটলো, যখন ভ্যানটা চোরের থেকে, মানে এইখানে হয়তো চোর b বিন্দুতে আর এইখানে ভ্যান, তখন d দূরত্ব আছে, এদের মধ্যে কোন শর্ততে ভ্যানটি চোরকে কিংবা পুলিশ চোরকে ধরতে সক্ষম হবে। আচ্ছা, সবচেয়ে প্রথম কথা বলি, d দূরত্ব রয়েছে, t সময় যদি লাগে, তাহলে এই d দূরত্বকে আমি এরকম বলতে পারি, d vt বলতে পারি। মানে আমি বলতে চাইছি কি যে d vt বলার থেকে ভালো হবে, কারণ d তো আগে থেকে ধরা হয়ে গেছে। আমরা এটা বলবো যে v গতিবেগ নিয়ে পুলিশ ভ্যানটা যাচ্ছে, সাপোজ t সময় তাকে ধরতে পেরেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে না s হবে vt। সেই t সময় চোর কতটা যেতে পারছে না, চোর তাহলে যেতে পারবে, যদি আমি এটা s আর এটাকে তাহলে s ড্যাশ যদি বলি, তাহলে কত হবে হাফ at², কারণ চোর স্থির ছিল, ওই জন্য u = 0 সেই ক্ষেত্রে। এইবারে আমরা এটা বলবো পুলিশ যে যাচ্ছে সে হচ্ছে কত vt। এইবারে চোর অতটা চলে গেছে, কিন্তু তার মধ্যবর্তী দূরত্ব এখনো d রয়েছে, তাহলে d এটা পেরোতেই হবে, তাহলে ধরতে পারবে তাকে প্লাস হাফ at²। তাহলে vt সমান d প্লাস হাফ at²। এইখান থেকে আমরা লসাগু করে আলাদা করব। এইখানে দেখো এই যে সমীকরণটা এসেছে at² - 2vt + 2d, এটা কার সমীকরণ না, এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে সিধা রাজের সূত্র লাগাতে পারি, তাহলে কি লিখব, t = -b, তাহলে 2b প্লাস মাইনাস 4b², b² - 4ac, 4a, তাহলে 4 2 8
AD, তাহলে 4v স্কয়ার মাইনাস 2AD ইকুয়ালস টু কত না বাই একটা নিচে থাকে ফর্মুলার কথা মনে আছে 2a 2 কমন যাচ্ছে তাহলে v প্লাস মাইনাস এখানে v স্কয়ার এখানে একটা 2ad বাই a। লক্ষ্য করে দেখো সময় কখনোই ঋণাত্মক হতে পারে না, অলওয়েজ পজিটিভ। তার মানে v স্কয়ার কে এই যে v স্কয়ার মাইনাস 2ad যেটা এটাকে কি হতে হবে না গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হবে, না লিখে হতে পারে নেগেটিভ হয়ে যেতে পারে। তাহলে এটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হয় তার মানে ডেফিনেটলি v স্কয়ার কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2ad হতে হবে। তাহলে v কত হবে না v হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু √2ad। তাহলে এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে অপশন বি তে এটা রয়েছে। তাহলে কনসেপ্টটা দেখো, প্রথমে ভ্যান টি সময় কত দূরত্ব যাবে, যখন সে ভিটি যাচ্ছে তখন এ চলে যাচ্ছে হাফ এটি স্কয়ার, তখনও কিন্তু ওদের মধ্যে একটা গ্যাপ রয়েছে ডি, ওই জন্য ডিটাকে এখানে যোগ করা হয়েছে। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি একমাত্রিক গতি থেকে যতটা সম্ভব ছিল আমি দুটো ভিডিওতে আর তার আগের ভিডিওতে আলোচনা করলাম। তোমরা এবারে ডিফারেন্ট বুকস ফলো করবে, নিজের টেক্সট বইও ফলো করবে, সেখানেও এনসিইআরটি আর আমাদের এমনি এমসিকিউ অনেকগুলো রয়েছে, বইয়ের অধ্যায় শেষেও অনেকগুলো রয়েছে। তো ডিফারেন্ট বুকসের অঙ্কগুলো করবে, অনেকটাই কনফিডেন্স বাড়বে, প্র্যাকটিস করবে আর ফর্মুলাগুলো মাথায় রাখার চেষ্টা করবে, সেটা খুবই হ্যান্ডি হবে। তাহলে আমরা আবার নেক্সট ভিডিওতে ভেক্টর চ্যাপ্টারে ফর্মুলা নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টিল দেন বাই।